ইন্টারন্যাশনাল পলিটিক্সে তো ঘটনাগুলো কীভাবে ঘটে, ধরা যাক মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে গণতন্ত্র ফেরি করে বেড়ায়, কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্রই তো বোমা মেরে মধ্যপ্রাচ্যকে তছনছ করে দিচ্ছে। ইসরায়েলকে বলা হয় মধ্যপ্রাচ্যের একমাত্র গণতান্ত্রিক দেশ, সেই ইসরায়েলকে আপনি দেখতে পাচ্ছেন একটা জেনোসাইড চালাচ্ছে কত বড়। একইভাবে এই ভারতকে বলা হয় যে বৃহত্তম গণতন্ত্রের দেশ, এটা একদমই বাজে প্রচারণা। গণতন্ত্র সম্পর্কে একটা অত্যন্ত ভুল ধারণা থেকে এই কথাটা আসে। ভারতকে আপনি সর্বোচ্চ বলতে পারেন এক বৃহত্তম নির্বাচনী একটা দেশ, এবং সেখানে এই এত বড় এতগুলো দেশের একটা সমাহার এটা, যে নির্বাচন ছাড়া আপনি এই দেশটা চালাতেও পারবেন না, মানে এক জায়গায় ধরে রাখতে পারবেন না। এই কারণে তাদেরকে নির্বাচনটা 5 বছর অন্তর, এটাই 5 বছর অন্তর অন্তর যে নির্বাচনটা ওখানে হওয়ার এটাই ম্যাজিক, আর কোনো ম্যাজিক নাই। আদারওয়াইজ বাংলাদেশের মতো ঘটনাই ঘটতো। আওয়ামী লীগ যেভাবে বিজেপি কি আপনার মনে হয় যে নির্বাচনে বিশ্বাস করে তাকে এটা করতে হয়, কারণ আদারওয়াইজ এই দেশটাকে ধরে রাখা যাবে না। এখন ভারতে একটা ফ্যাসিস্ট এবং সাম্প্রদায়িক শক্তি এই মুহূর্তে ক্ষমতায় আছে, যাদের ঘোষিত লক্ষ্য হচ্ছে অখণ্ড ভারত, যেটা দিয়ে তারা পুরো দক্ষিণ এশিয়ার ম্যাপটাকে বোঝায়, পাশাপাশি এটা হিন্দু রাষ্ট্র হিসেবে তারা এটাকে বলে। সেই ভারত সবসময় বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দু জেনোসাইড হচ্ছে, সংখ্যালঘুরা এখানে নিরাপদ নাই, এই কথা ক্রমাগত বলে যাচ্ছে। তার কারণ হচ্ছে তাদের টাকা আছে, তাদের ক্ষমতা আছে, এই কথাটা তারা শোনাতে পারছে পৃথিবীকে। তবে আমাদের দিক থেকে আমাদের অনেকগুলো প্রিভেন্টিভ মেজার্স নেওয়া আছে, যে আমাকে যেভাবে চিত্রায়িত করতে চায় আমি ঠিক তার উল্টোটা হয়ে দেখাবো। এটা হলো আমাদের নিজেদের জন্য দরকার। যেমন এখানে আমরা ওই যে হিজবুত তাহরিরের পতাকা ধরে যে প্রচারণাটা ভারত করতে চায়, যে হিজবুত তাহরির বাংলাদেশে এখন শুধুমাত্র প্রকাশ্যে এসেছে তা না, মাহফুজ আলমকে নিয়ে যে প্রচারণা তারা করলো যে ইন্ডিয়ান পত্রপত্রিকায়, যে হিজবুত তাহরিরের লোকজন ক্ষমতায়, এই ধরনের একটা প্রচারণা, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে খুবই শক্ত অবস্থান নিতে হবে। এক হচ্ছে প্রোপাগান্ডাগুলোকে ডিবাঙ্ক করার ক্ষেত্রে, দ্বিতীয়ত হচ্ছে যে এই মিছিলগুলো যেন নামতে না পারে, এই নেটওয়ার্কটাকে শনাক্ত করতে পারে, সেই ইন্টেলিজেন্স সক্ষমতা আমাদের আছে। আর ভারত সবসময় আমাদের নিয়ে এটা করবে, এবং 5 তারিখের পর এটা করাটা বাড়িয়েছে। তার কারণ হচ্ছে আমি যেটা একটু আগে বলেছি, যে ভারতের একটা বিশেষ বাংলাদেশ নীতি আছে, সেই নীতি অনুযায়ী তাকে তার বসংবদ্ধ একটা কর্তৃপক্ষকে এখানে ক্ষমতায় রাখতে হবে। আলটিমেট ক্ষমতা তার কাছে থাকবে না, কিন্তু পপুলেশন ম্যানেজমেন্টটা তাকে দিয়ে করবে, সিকিউরিটিটা সে দেখে দেবে ওই রাষ্ট্রের হয়ে। এটা ইসরায়েলের মডেল, প্যালেস্টাইনে, ওয়েস্ট ব্যাংকে এটা ভারতের মডেল। সে কারণে আওয়ামী লীগ ছিল, এবং আওয়ামী লীগ যখন জানুয়ারির আগে নির্বাচনের সময় যখন বিএনপি সহ বিরোধী দলগুলোর যে আন্দোলন ছিল, তখন ভারতের লেখালেখি হয়েছে যে ইলেকশন যদি আপনি দেন তাহলে এখানে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় আসবে, সুতরাং ইলেকশন ছাড়া আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। এটাই আমাদের সিকিউরিটি কনসার্নের পক্ষে যায় বা স্বার্থের অনুকূল। আমেরিকাকেও তারা এটা বলেছিল, যে কারণে আমেরিকার স্যাংশন দেয় নাই। বিএনপি রাজনীতিটা বুঝতে পারে নাই, বিএনপি ভেবেছে স্যাংশন দিয়ে এই কাজটা হয়ে যাবে। কিন্তু 2023 নভেম্বরে যে 2+2 সামিট হয়েছে দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে, এই দুটো দেশের মধ্যে, এরপর আমাদের ইলেকশন ছিল 2 মাস পরে, জানুয়ারিতে। এই 2 মাসেও যে আমাদের এখানে কোনো কেউ হুইসেল ব্লো করলো না যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কন্টেইনড, ভারত তার অবস্থানটা বুঝিয়ে ফেলতে পেরেছে, সুতরাং ইউ শুড চেঞ্জ ইউর স্ট্র্যাটেজি। মানে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো বোঝানো উচিত ছিল যে স্যাংশন আর হবে না, তুমি ইউ গো ফর গণ অভ্যুত্থান। আমরা বলেছি, কিন্তু তারা বুঝতে চায় নাই, এবং যারা বলেছে তাদেরকে তারা বলেছে যে আপনারা আওয়ামী লীগকে হেল্প করতেছেন, এরকম কথা বিএনপির তরফ থেকে বলা হয়েছে, সেটা ভিন্ন প্রসঙ্গ। তারপর বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান ঘটেছেন। গণ অভ্যুত্থান ঘটার পরে ওই যে যাকে সে ইন্ডিয়া এখানে বসিয়ে রাখতে চায়, সেই শক্তিটা তার নাই। ফলে ইন্ডিয়ার কাছ থেকে আমরা সিজোফ্রেনিক একটা প্রচারণা দেখছি, এবং মিডিয়া, মানে দায়িত্বশীল মিডিয়া থেকে শুরু করে ব্যাঙের ছাতা ইউটিউব, এত জঘন্য প্রচারণায় সয়লাভ হয়ে গেছে বাংলাদেশ। সত্য মিথ্যা, ইন্দোনেশিয়ার একটা ছবি দিয়ে বাংলাদেশকে বলা হচ্ছে হিন্দু জেনোসাইড চলছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলা হয়েছে। পরবর্তীতে কিন্তু প্রত্যেকটা ফ্যাক্ট চেক ইন্ডিয়ার কিছু মিডিয়াই, ওই স্ক্রলের মতো কিছু মিডিয়া কিন্তু দেখিয়েছে যে না, যেভাবে বলা হচ্ছে ঘটনাগুলো একেবারেই এরকম না। 2-1টা জায়গায় যেখানে হিন্দু বাড়িগুলোতে হামলা হয়েছে, সেটা আসলে আওয়ামী লীগ তারা করতো, এই রোশানলে তারা পড়েছে। কোথাও তারা সাম্প্রদায়িক কারণে যে ম্যাসিভ হামলা যেটা বলা হচ্ছে, সেটা কোথাও বাংলাদেশে ঘটে নাই। কিন্তু এই প্রচারণার কারণে বাংলাদেশে হিন্দুদের মধ্যে একটা গভীর ইনসিকিউরিটি তৈরি হয়েছে। কোথায় কি ঘটনা ঘটছে, যেমন চট্টগ্রামে ঘটছে, ময়মনসিংহে ঘটছে, এরকম যখন প্রচারণা হচ্ছে, পরে দেখা যাচ্ছে আসলে ঘটনাগুলো ঘটে নাই, কিন্তু এই যে আতঙ্কটা ইনজেক্ট করা হচ্ছে, এটা খুবই পরিকল্পিত ছিল, এইটা কিন্তু এখনো চলছে। এখান থেকে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কিভাবে এই প্রচারণা, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমাদেরকে আরো এবং দেখেন আমাদের এই অঞ্চলের সোশ্যাল মিডিয়াটা কিন্তু ভারত থেকে পরিচালিত হয়। আমার একটা ফেসবুক আইডি ছিল, আমি এই যে এত নগণ্য একজন মানুষ, আমার ফেসবুক আইডি রিপোর্ট করে তারা বন্ধ করে দিয়েছে। এটা ব্যাপারে ফেসবুক কিন্তু আইডিটা ফেরত দিচ্ছে না। যে কোনো কিছু আপনি যখন হিন্দুত্ববাদ শব্দটা লিখলে দেখবেন যে আপনার আইডি রিচ নাই, আপনি জায়নবাদ লিখলেই আপনার আইডি রিচ নাই। ফলে ফেসবুকেরও এই ব্যাপারটা আছে, ফেসবুক কিন্তু এগুলো অ্যালাইন্ড এই শক্তিগুলোর সাথে, মানে একেবারে চিহ্নিতভাবে অ্যালাইন্ড। তো এইখান থেকে আমাদের মতো ছোট দেশের, যেভাবে আমাদের দেশ থেকে মাঝে মাঝে জিকির তোলা হয় আমরা সবাই বাবর হব, এই ধরনের হটকারিতা থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। মানে এটা বলে আপনি আসলে ভারত যেটা আপনার সঙ্গে বলতে চায় যে ও আমার সিকিউরিটি থ্রেট, কারণ সে তো আমাকে সিসিট করতে চায়, আমার এই অঞ্চলটাকে আলাদা করতে চায়, আপনি ওটাকে আসলে আরো স্ট্রেংথেন করছেন। এটা না করে আমাদেরকে আমাদের রাষ্ট্রটাকে গণতান্ত্রিকভাবে ঢেলে সাজাতে হবে, এবং 7 সিস্টার সহ ভারতের অঞ্চলগুলো
তারা যদি আমাদের সাথে স্বাধীন বাণিজ্য সম্পর্ক করতে চায় সেটা আমরা করতে প্রস্তুত আছি। তাদেরকে তাদের কনস্টিটিউশনের মধ্যে থেকে ওই ফেডারেল অধিকারটা নিয়ে আসতে হবে। এটা তাদের সংগ্রাম, আপনার এখানে ঢোকার দরকার নাই। সে নিয়ে আসতে পারলে আপনি মনে থাকবে যে মিজোরামের একজন নেতা তিনি প্রথমত সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন বাংলাদেশের সাথে সুসম্পর্ক রক্ষা করার বাধ্যবাধকতা আমাদের আছে। মানে এটাতে তার মানে তিনি বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যেতে চাচ্ছেন তা না, ভারতের মধ্যে থেকেই স্বাধীন পররাষ্ট্রনীতি, স্বাধীন সাংস্কৃতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক করা সম্ভব। আমাদের প্রধান উপদেষ্টার বিভিন্ন কথাবার্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। তিনি বলছেন যে কক্সবাজার আমাদের একটা সমুদ্র সৈকত আছে, এটা নিয়ে আমরা নেপালের কাছে যেতে পারি, এটা নিয়ে ল্যান্ডলকড আমাদের যে অঞ্চলগুলো প্রতিবেশী তাদেরকে আমরা এটা হেল্প করতে পারি। আমাদের টেরিটরি যা আছে আমাদের থাকবে, আমাদের কোনো সম্প্রসারণবাদী কোনো দরকার নাই, মানে চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই।